আসসালামু আলাইকুম। এইচএসসি 25-26 ব্যাচ রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্মটা তোমরা অনেক বড় অধ্যায় মনে করো এবং এটা সবচেয়ে সহজ অধ্যায় রসায়নের মধ্যে। সবচেয়ে সহজ অধ্যায়, ক্লাসের সংখ্যা দেখেই বুঝতে পারতেছো, মাত্র 5টা ক্লাস, একদম জিরো বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা যা দরকার সব কিছু পড়ে দেবো 5টা ক্লাসেই। তো অধ্যায়টা খুবই ছোটো। এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসে এইচএসসি পরীক্ষায় এবং 5 থেকে 7টা এমসিকিউ আসে। সো অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়টা আমি 5টা ক্লাসে শেষ করব। তো তোমরা ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দাও। প্রথম 3টা ক্লাস জাকিরস এডুকেশন ফেসবুক পেজে করাইবো, এগুলো কোর্সের ক্লাস। তো যারা প্রথম 3টা ক্লাস করবা তাদেরকে 4 এবং 5 2টা ক্লাসের রেকর্ড করার সুযোগ দেওয়া হবে, বাকিরা করতে পারবে না। ঠিক আছে, আমার কথা ভালো না লাগলে কিছু করার নাই। তো যারা লাইভ করবা তাদেরকে আমি 2টা ক্লাসের রেকর্ড করার সুযোগ দেবো, মানে পুরো অধ্যায়টা তুমি শেষ করতে পারবা। তো তোমরা একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দাও। প্রথম ক্লাস আমি 2 মিনিটের মধ্যে আমি একটু লিঙ্কটা দিয়ে আসি। গুণগত রসায়ন যারা পড়ো নাই, কোশ্চেন হলো যে ভাইয়া গুণগত রসায়ন এখনও আমার পড়া হয় নাই বা গ্যাপ আছে, তাহলে কি আমি ক্লাসটা করতে পারবো কি না? উত্তর হলো হ্যাঁ। গুণগত রসায়ন না পারলেও তুমি যদি গুণগত রসায়ন কিছুই পারো না, তাহলে তুমি এই অধ্যায়টা পড়তে পারবা। যদি গুণগত রসায়নটা কিছুই পারো না, তাহলে তুমি এই অধ্যায়টা পড়তে পারবা। মানে তৃতীয় অধ্যায়ের ক্লাস করো, আমি তোমাকে বুঝাই দিব এবং তুমি পারবা ইনশাআল্লাহ। একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দাও। সবাই একটু বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দাও। প্রথম ক্লাস আজকেই বলবো, এরপর আর বলবো না, ঠিক আছে? একটু শেয়ার মেনশন করে দাও সবাই। কারা কারা জয়েন করছো ভিডিওতে একটু রিয়াক্ট দিয়ে দিও তো সবাই, একটা করে কমেন্ট এবং রিয়াক্ট করো। প্রথম ক্লাস আজকে বলতেছি, এরপরে আর বলবো না। 25 ব্যাচের কেউ আছো কি, নাকি সবাই 26? আমি একদম জিরো বেসিক থেকে পড়াবো 25-26, এবং ভবিষ্যতে যারা পড়বা তারাও চাইলে পড়তে পারো 27 ব্যাচ। অনেকে আছে এইচএসসি পরীক্ষা দিয়ে রাখছে, কিন্তু এসএসসি পরীক্ষা দিয়ে রাখছে, কলেজে ভর্তি হয়ে এখন ওরা হয়তো 26 ব্যাচে পড়বে না, 27 ব্যাচের সাথে পড়বে, তারাও চাইলে পড়তে পারে। একদম জিরো বেসিক থেকে পড়াবো। গুণগত রসায়ন যদি না পড়ো তাহলেও কোনো সমস্যা নেই, আমি গুণগত রসায়ন এর বেসিকটা লাগবে না, ওইরকমভাবেই পড়াবো। তো জয়েন করছো, আমি শুরু করি। এই পৃষ্ঠাটা যেটা লেখা রাখছি, কারা কারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম শুরু করতে যাচ্ছি। তো অনেকে জিরো বেসিক টু অ্যাডমিশন 22টা ক্লাসে শেষ করে দিব। তো এখানে অনেকে কোশ্চেন করে 22 ক্লাসে তো গুণগত রসায়নই শেষ হয় না, তো প্রথম পত্র ফুল কেমনে শেষ হয়? তো আমি তাদেরকে একটা কথাই বলি যে তুমি অন্তত আমার যে কোনো 2টা ক্লাস করো, যে কোনো 2টা ক্লাস করো। ক্লাস করার পরে তুমি যদি বলো যে 22 ক্লাসে শেষ হয় না, তাহলে আমি মেনে নিব, অন্যথায় আমি মানবো না। তুমি আমার ক্লাস করো, ক্লাস করার পরে মন্তব্য করো যে 22 ক্লাসে হয় কি না। তো 22টা ক্লাসেই প্রথম পত্র শেষ করে দেবো। পর্যায়বৃত্ত ধর্ম 5টা ক্লাসে শেষ করব, বেশি নিব না। তো আমি শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যায় সারণীতে পর্যায় আছে 7টা, এটা লেখা রাখছি সুবিধার জন্য। পর্যায় সারণীতে পর্যায় আছে কয়টা? 7টা পর্যায় আছে। এইটা তোমাকে অবশ্যই জানতে হবে। তোমার এইগুলো অ্যাডমিশনের এমসিকিউতে আসে, যে ধরো আসলো যে পঞ্চম পর্যায়ে কয়টি মৌল বিদ্যমান, তখন কিন্তু তুমি কনফিউশনে পড়ে যাবে, 18টা না 32টা না 8টা, হ্যাঁ, বা এর মাঝামাঝি অপশনও থাকতে পারে। তো এই কারণে জেনে রাখবা, প্রথম পর্যায় হচ্ছে অতি ক্ষুদ্র পর্যায়, মৌল আছে মাত্র 2টা। দ্বিতীয় তৃতীয় পর্যায় হচ্ছে ক্ষুদ্র পর্যায়, কিন্তু মৌল আছে কয়টি করে? 8টি করে। চতুর্থ এবং পঞ্চম পর্যায় হচ্ছে দীর্ঘ পর্যায়, মৌল আছে 18টি। বা তোমার কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি দীর্ঘ পর্যায়, তখন অপশনে থাকবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, তখন তোমার চতুর্থ পঞ্চমগুলা কী হবে? অপশনটা সঠিক হবে।
দীর্ঘ পর্যায়। যদি আসে যে পর্যায় সারণীর কোন পর্যায়টি অতি দীর্ঘ পর্যায়ে বলা হয়, তখন হচ্ছে ষষ্ঠ পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়। অসম্পূর্ণ পর্যায় কোনটি? সপ্তম পর্যায় হচ্ছে কি অসম্পূর্ণ পর্যায়। নতুন করে যদি কোনো মৌল আবিষ্কৃত হয়, সেই মৌলটা কোন পর্যায়ে যুক্ত হবে? সপ্তম পর্যায়ে যুক্ত হবে। তো এই পর্যায়বৃত্ত ধর্মটা আমরা পড়ব। এখন আরেকটা বিষয় লিখি এখানে, এটা হচ্ছে ম্যাজিক নাম্বার। ম্যাজিক নাম্বার, ম্যাজিক নাম্বারটা হচ্ছে কি 2, 8, 8, 18, 18, 32। যাই না রাখো, জাস্ট আর কিছু করার দরকার নেই। 2, 8, 8, 18, 32। এই পৃষ্ঠাটা আমি লিখে রাখছি যেন তোমাদেরকে আমি একটু দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারি, যেহেতু তারাবি করে সবাই ইয়ে হয়েছো, আবার সেই রেখাইতে উঠবা, তো এই কারণে। তো এখন দেখো নতুন টপিকে চলে যাচ্ছি। আমি 2 পৃষ্ঠায় লিখবো, 1 পৃষ্ঠায় লিখবো না, কারণ এই পেজগুলো এক একটার দাম 2.5 টাকা করে কর্ণফুলি। 1 পেজে লিখলে পুষবে না। আচ্ছা, প্রথম পৃষ্ঠা। তো এটা গেল। হ্যাঁ, পর্যায় সারণীতে পর্যায় আছে কয়টা? 7টা। আবার দেখো যে পর্যায় সারণীতে গ্রুপ আছে 18টি। পর্যায় সারণীতে গ্রুপ আছে কতটি? গ্রুপ আছে 18টি। পর্যায় আছে 7টি, গ্রুপ আছে কতটি? 18টি। এখন দেখো যে তোমরা হয়তো জানো যে ভাই এইগুলো তো জানি না, জানো না। গ্রুপ 1A তোমার আধুনিক পর্যায় সারণী জানতে হবে। এই তৃতীয় অধ্যায় পারতে হলে এইভাবে আমি এখন যে পর্যায় সারণী পড়াবো সেটা পারতে হবে। তৃতীয় অধ্যায় এই আধুনিক পর্যায় সারণী ছাড়া অসম্ভব। গ্রুপ 1A থেকে, এটা হচ্ছে রোমান সংখ্যায় 1A থেকে 7A পর্যন্ত। যে 7 রোমান সংখ্যায় 1A থেকে কি 7A পর্যন্ত। 1A থেকে 7A পর্যন্ত কতটি? 7টি। গ্রুপ 1A থেকে 7A পর্যন্ত কতটি? 7টি। তারপর হচ্ছে গ্রুপ 1B থেকে 7B পর্যন্ত আধুনিক পর্যায় সারণী। এটা 7B পর্যন্ত আধুনিক পর্যায় সারণী ছাড়া পর্যায় সারণী এই অধ্যায় তুমি একটা অক্ষরও পারবা না। অনেকে আছে এই আধুনিক পর্যায় সারণী না পড়ায় পর্যায়বৃত্ত ধর্ম পড়ায় ফেলে, এই কারণে তোমাদের অধ্যায় কঠিন মনে হয়। এই পর্যায় সারণীটা পড়া অধ্যায় সহজ মনে হবে। 1B থেকে 7B পর্যন্ত 7টি। তারপর হচ্ছে গ্রুপ 8। গ্রুপ 8, এই যে রোমান সংখ্যায় 8। গ্রুপ 8 আছে কয়টি জানো? 3টি। আমি ধরো যে বক্স দিয়ে বুঝাই দিলাম। গ্রুপ 8 আছে কয়টি? 3টি। গ্রুপ 8 কয়টি? 3টি। গ্রুপ 8 আছে কয়টি? 3টি। আর গ্রুপ 0 মানে নিষ্ক্রিয় মৌলের গ্রুপ, গ্রুপ কত? 0। গ্রুপ 0 এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌলের গ্রুপ। নিষ্ক্রিয় মৌল। গ্রুপ 0তে কারা কারা অবস্থান করে? নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌলের গ্রুপ কয়টি? 1টি মাত্র। তোমরা যেটা 18 নম্বর গ্রুপ বলে জানো সেটাকে কি বলা হয়? গ্রুপ 0 বলা হয় বা নিষ্ক্রিয় মৌলের বলা হয়। তো এইটা গেল, এইটা কিন্তু অবশ্যই লাগবে। হ্যাঁ, তারপরে দেখো যে এখন তোমাকে যেটা বলে দেবো, এইচএসসিতে তুমি একটা এমসিকিউ পাইবা। তোমাকে আমি 4টা বলে দিব, 4টা থেকে একটা এমসিকিউ পাইবা। সেটা হচ্ছে পর্যায় সারণীতে আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে আসছিল পি ব্লক মৌল। পর্যায় সারণীতে এস ব্লক মৌল আছে, এস ব্লক পর্যায় সারণীতে আচ্ছা লেখার দরকার না, আমি পিডিএফ দিব তোমাদেরকে, হয় প্রিন্ট করে নিবা অথবা পরে নিজে নোট করবা। এখন বুঝো, পর্যায় সারণীতে এস ব্লক মৌল আছে 14টি। পর্যায় সারণীতে এস ব্লক মৌল আছে কতটি? 14টি। পি ব্লক মৌল আছে 27, পি ব্লক মৌল আছে 36টি। পি ব্লক মৌল কতটি? 36টি। পি ব্লক মৌল আছে 36টি।
ডি ব্লক মৌল আছে 41টি সর্বোচ্চ। ডি ব্লক মৌল আছে কতটি? 41টি। এখন ব্লক বুঝতেছো না, বুঝবা একটু পরে। এস ব্লক মৌল 14টি, পি ব্লক মৌল 36টি, ডি ব্লক মৌল 41টি। তারপর হচ্ছে এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল আছে 27টি। এটা তুমি এমসিকিউ এর জন্য মুখস্থ করবা বা ক নম্বরে আসতে পারে যে এস ব্লক মৌল কতটি? 14টি। এখন ব্লক কি? এই যে দেখো যে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, এর ইলেকট্রন বিন্যাস কি? 1s1। শেষ ইলেকট্রন কোথায় গেছে? এসে গেছে, যার কারণে এটা কি? এস ব্লক মৌল। ঠিক আছে, এটা এস ব্লক মৌল। ধরো যে অ্যালুমিনিয়াম 13, এর ইলেকট্রন বিন্যাসটা কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। এটার শেষ ইলেকট্রনটা কোথায় গেছে? পিতে গেছে, যার কারণে কি? পি ব্লক মৌল। শেষ ইলেকট্রন যেথায় যায় সে ব্লক মৌল। শেষ ইলেকট্রন পিতে গেছে, যার কারণে কি? পি ব্লক মৌল। এসতে গেলে এস ব্লক মৌল, পিতে গেলে পি ব্লক মৌল, ডিতে গেলে ডি ব্লক মৌল, এফতে গেলে কি? এফ ব্লক মৌল। এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে তাহলে একটা ওয়াই লেখা জানায় দাও। 2টা পৃষ্ঠা পড়াইলাম, আমি একটু রিপিট করব, তোমরা একটু ওয়াই লেখা জানায় দাও। নতুন টপিকে চলে যাব। পর্যায় সারণীতে পর্যায় আছে 7টি। প্রথম পর্যায়ে অতি ক্ষুদ্র পর্যায়ে মৌল আছে 2টি, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে হচ্ছে ক্ষুদ্র পর্যায়ে মৌল আছে 8টি করে, তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে হচ্ছে দীর্ঘ পর্যায়ে মৌল আছে 18টি, ষষ্ঠ পর্যায়ে অতি দীর্ঘ পর্যায়ে মৌল আছে কতটি? 32টি, সপ্তম পর্যায়ে অসম্পূর্ণ। ম্যাজিক নাম্বার হচ্ছে কি? 2, 8, 8, 18, 18, 32। তারপর হচ্ছে কি যে পর্যায় সারণীতে গ্রুপ আছে 18টি। গ্রুপ 1 থেকে 7 পর্যন্ত 7টি, 1b থেকে 7b পর্যন্ত 7টি। গ্রুপ 8 আছে 3টি, 8 নাম্বার গ্রুপ। গ্রুপ 8 কয়টি? 3টি। গ্রুপ 0 আছে একটা নিষ্ক্রিয় মৌলের। তো এরপরে আমরা কি পড়ছি? এস ব্লক মৌল 14টি, পি ব্লক 36টি, ডি ব্লক 41টি, এফ ব্লক 27টি। এমসিকিউ একটা পাইবা তুমি শিওর। তো 1 থেকে বলতে কি বোঝাচ্ছেন বুঝছি না, বুঝবা একটু পরে বুঝবা। 1 থেকে 7, হ্যাঁ বুঝবা, একটু পরে বুঝবা। 1 রোমান সংখ্যায় 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 7টা গ্রুপ। কিন্তু এটা তোমার লাগবে, অবশ্যই লাগবে, এটা ছাড়া তুমি পারবে মানে এই অধ্যায় পড়া অসম্ভব। গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা নির্ণয়। দেখো গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা নির্ণয়। গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা কি? নির্ণয়। গ্রুপ সংখ্যা এবং কি নির্ণয়? পর্যায় সংখ্যা নির্ণয়। গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা নির্ণয়টা শিখাই। দেখো গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা নির্ণয়। ইলেকট্রন বিন্যাস তো সবাই পড়ে, ইলেকট্রন বিন্যাস পারো না এমন স্টুডেন্ট এইচএসসিতে আছে বলে আমি বিশ্বাস করি না। ইলেকট্রন বিন্যাস হতে যে ইলেকট্রন বিন্যাস পারে না সে সায়েন্স নেয় না। ইলেকট্রন বিন্যাস হতে, ইলেকট্রন বিন্যাস হতে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রন বিন্যাস হতে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা। সর্বোচ্চ প্রধান ইলেকট্রন বিন্যাস হতে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা পর্যায় নির্দেশ করে। কি নির্দেশ করে? পর্যায় নির্দেশ করে। ইলেকট্রন বিন্যাস হতে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যায় কি করে? পর্যায় নির্দেশ করে। যদি না বুঝা থাকো লাইনটা দরকার নাই, একটু পরে এক্সাম্পল দিলে বুঝবা। আপাতত একটু দেখো কি লিখছি। ইলেকট্রন বিন্যাস হতে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা, তুমি প্রধান কোয়ান্টাম সংখ্যা বুঝো নাই, হ্যাঁ প্রবলেম নাই, বুঝবা। ইলেকট্রন বিন্যাস হতে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কি করে? পর্যায় নির্দেশ করে। ইলেকট্রন বিন্যাস হতে সর্বোচ্চ প্রধান সংখ্যা কি করে? পর্যায় নির্দেশ করে। সর্বোচ্চ সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম
সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার অধীনে ইলেকট্রন ক্লাসে সারাটারা দিও, কারণ হচ্ছে প্রথম 3 ক্লাস আমি দেখবো কারা কারা করে, তাদেরকে কেবল 4-5 রেকর্ড করতে দেব। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার অধীনে ইলেকট্রন না, মোট ইলেকট্রন। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার অধীনে মোট ইলেকট্রন। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার অধীনে মোট ইলেকট্রন সংখ্যা। মোট ইলেকট্রন সংখ্যা গ্রুপ নির্দেশ করে, গ্রুপ সংখ্যা নির্দেশ করে, গ্রুপ সংখ্যা নির্দেশ করে, গ্রুপ সংখ্যা কি করে নির্দেশ করে। কেমন এটা মনে হয় বুঝতে পারো না, বাংলা কথা লিখলাম, না বোঝারই কথা, এক্সাম্পল দেই বুঝতে পারবা। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা পর্যায় নির্দেশ করে। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার অধীনে মোট ইলেকট্রন সংখ্যা কি করে গ্রুপ নির্দেশ করে। এরপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ কথা লেখানি, সর্বশেষ ইলেকট্রন। সর্বশেষ ইলেকট্রন, কোশ্চেন করো না, আমি পরে যখন কোশ্চেন করতে বলবো তখন না বুঝলে বলবো, এখন না বুঝলে যেটা না বুঝছো এটা না বুঝাই রাখবা, কিছুক্ষণ পরে বুঝবা। সর্বশেষ ইলেকট্রন এস অথবা পিতে গেলে, এস অথবা পিতে গেলে কি এ উপশ্রেণী, এ উপশ্রেণী। এস অথবা পিতে গেলে হচ্ছে এ উপশ্রেণী। সর্বশেষ ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন ডি অথবা এফতে গেলে বি উপশ্রেণী, গেলে কি বি উপশ্রেণী। সর্বশেষ ইলেকট্রন এস অথবা পিতে গেলে এ উপশ্রেণী। সর্বশেষ ইলেকট্রন ডি অথবা এফতে গেলে বি উপশ্রেণী। এখন দেখো এই যে সোডিয়াম, পারমাণবিক সংখ্যা 11, এর ইলেকট্রন বিন্যাসটা কি 1s2 2s2 2p6 3s1। এখন সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কি করে পর্যায় নির্দেশ করে। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে না, যে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসে তুমি দেখবা যে এন এর মানটা কত 1 2 2, সর্বোচ্চ কত আছে 3। এই যে এটাই হচ্ছে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যার ব্যাপারটা কি, দাঁড়াও আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিই। এটা এসএসসির চাপ পড়াইছি, এসএসসিদের তোমরা এসএসসিতে আমার ক্লাস করছো কারা কারা, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথে চাপের অধ্যায় যখন পড়াইছি, ত্রিকোণমিতি ত্রিকোণমিতি। আচ্ছা এইটা আমি একটা এক্সট্রা পেজ নেই। দেখো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই যে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের প্লাস দিলাম, এই যে 1টা 2টা 3টা। প্রথম কক্ষপথে 2টা সোডিয়ামের, দ্বিতীয় কক্ষপথে কয়টা দেখো যে দেখাইতেছে 8টা আছে। তৃতীয় কক্ষপথে কয়টা আছে, 1টা আছে। এই যে দেখো সোডিয়ামের প্রথম কক্ষপথে 1s2 2টা, 2s2 2p6 2 আর 6 যোগ করলে কত 8, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা, 1টা। এই যে সোডিয়ামের সর্বোচ্চ কক্ষপথ কয়টা, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যায় কি করে পর্যায় নির্দেশ করে, আর এখানে হচ্ছে ইলেকট্রনগুলা কি করবে গ্রুপ নির্দেশ করবে। এখন দেখো যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, 1টা। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, এটা তৃতীয় পর্যায়ের মৌল, আগে লেখা দিই, এটা তৃতীয় পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়। এখন লিখি যে গ্রুপটা কত, গ্রুপ সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যায় কি করে পর্যায় নির্দেশ করে। পর্যায় নির্ণয় আশা করি পারবা। এরপর হচ্ছে গ্রুপ, এসতে গেলে কি এস অথবা পিতে গেলে এ উপশ্রেণী। সর্বশেষ 3তে ইলেকট্রন আছে কয়টা, 1টা, তার মানে গ্রুপটা কি হবে 1।
এস অথবা পিতে গেলে এ উপশ্রেণী, এই যে 1A। এরপরে ধরো যে ফসফরাস 15, এর ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p6 3s2 3p কত 3 3p3। এটা কত পর্যায়ের মৌল? সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে 3ই আছে, এর বেশি কেউ নাই। তার মানে এটা কত পর্যায়ের মৌল? এটা তৃতীয় পর্যায়ের মৌল। কালো কালি নেই, এটাও তৃতীয় পর্যায়ের মৌল। পর্যায় নির্ণয় শিখে গেছি, এগুলো এসএসসিতেও আছে। তারপরেও তৃতীয় পর্যায়। এখন হচ্ছে গ্রুপ। সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে কয়টা? আছে 2টা, আর 3টা যোগ করলে কয়টা হয়েছে? 5টা। এই যে রোমান সংখ্যায় 5 লিখে কিভাবে? এই যে ভি লিখলে কি হয়? 5। এখন দেখো যে এ উপশ্রেণী না বি উপশ্রেণী? এস অথবা পিতে গেলে এ উপশ্রেণী, তার মানে 5A। গ্রুপ হচ্ছে কি 5A। তোমাদেরকে দেখো যে আর এক্সাম্পল এইগুলা দেখানোর প্রয়োজন মনে করতেছি না, আমি এক্সট্রা এক্সাম্পল দেখাই। দেখো এ আর বিটা আশা করি বুঝতে পারছো। যদি ডি অথবা এফ থেকে তো তাহলে যাইতো, তাহলে আমি বি উপশ্রেণী লিখতাম। এগুলো দেখাইবো এখন। সর্বশেষ ইলেকট্রন ডিতে গেলে, ডি এর ইলেকট্রনের সাথে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার, এর সাথে টেবিলটা নড়ে, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার, ইলেকট্রন যুক্ত হয়ে গ্রুপ নির্দেশ করে। গ্রুপ নির্দেশ করে। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন যুক্ত হয়ে কি করে? গ্রুপ নির্দেশ করে। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন যুক্ত হয়ে কি করে? গ্রুপ নির্দেশ করে। যেরকম দেখো এক্সাম্পল দেই তোমাকে। আর্গন কি 18, এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হচ্ছে কি 4s2, 4s এ যাবে কেন, 3p6 পর্যন্ত। আচ্ছা, এটা তৃতীয় পর্যায়। আর্গনটা দিলাম, এটা কি তৃতীয় পর্যায়। এটা কেন করলাম? আর্গনটা বুঝাইতেছি। তৃতীয় পর্যায়, এটা এর সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3। গ্রুপ কি হবে? গ্রুপ হবে 0। কেন? নিষ্ক্রিয় মৌলদের গ্রুপ হচ্ছে কত? 0। নিষ্ক্রিয় মৌলের গ্রুপ হচ্ছে কি 0। এখন দেখো যে স্ক্যান্ডিয়ামের হচ্ছে কত? 21। এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে? এই যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত 1। এই যে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করলাম। স্ক্যান্ডিয়ামের কি করলাম? ইলেকট্রন বিন্যাসটা করলাম। এখন দেখো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? 4। তাই এটা কত পর্যায়ের মৌল? চতুর্থ পর্যায়। এখন দেখো যে গ্রুপটা কত? চতুর্থ পর্যায়। গ্রুপ কি হবে? সর্বশেষ ইলেকট্রন যদি ডিতে প্রবেশ করে, তাহলে ডি এর ইলেকট্রনের সাথে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার, এই যে 4s এর ইলেকট্রনটা যুক্ত করব। 1 আর 2 যোগ করলে কত? 3। এই যে 3 হইল 3। এখন দেখো যে এ উপশ্রেণী না বি উপশ্রেণী? সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? ডিতে গেছে। তাহলে এটা কি হবে? বি, 3b। এই যে গ্রুপ নির্ণয় করে ফেললাম। এখন দেখো তোমাদেরকে একটা শর্টকাট দেখাই। স্ক্যান্ডিয়াম, এই যে 21 না, একে তুমি কি করতে পারতে জানো?
এই যে 3p6 পর্যন্ত না করে যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। তারপর হচ্ছে কি এই যে 4s2 3d1, এইটা যতটুকু রাইট এটাও ততটুকু রাইট ইলেকট্রন বিন্যাস। তুমি এরকমভাবেও করতে পারো, এটা যতটুকু রাইট ততটুকুই রাইট, কম না। এটার চেয়ে এটা কম সঠিক না, দুইটাই সমান সঠিক, যে কোনোটা করতে পারো, এতটা করার দরকার না, এখন তো তুমি বড় হয়েছো। তো এখানে কি হবে, সর্বোচ্চ এটা করলাম। তারপর হচ্ছে এটা চতুর্থ পর্যায়ে, এই যে সর্বোচ্চ, এই যে চতুর্থ পর্যায়। আর গ্রুপটা কি হবে, ডিতে প্রবেশ করলে এস আর ডি ডি এর ইলেকট্রনের সাথে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন যুক্ত হয়ে গ্রুপ নির্দেশ করবে। এস অথবা পিতে গেলে এ উপশ্রেণী, ডি অথবা এফতে গেলে বি উপশ্রেণী। সর্বশেষ ইলেকট্রন ডিতে গেছে, তাই এটা কি বি উপশ্রেণী। আশা করি বুঝতে পারছো। এখন দেখো যে আরেকটা এক্সাম্পল দেয়, ধরো যে ম্যানগানিজ কত 25, ম্যানগানিজটা কত 25, এটাকে তুমি কি করতে পারো, আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট দিতে পারো, তার মানে কত হয়ে গেছে 18। এরপর তুমি দিতে পারো 4s2 কত হয়েছে 20 হয়েছে, তারপর হচ্ছে 3d কত 25 হইতে কত লাগে 5, এই যে 3d 5। এখন এটার পর্যায় কত, এটা হচ্ছে কত পর্যায়ের মৌল, চতুর্থ পর্যায়ের মৌল, চতুর্থ পর্যায়ের মৌল। পর্যায় হচ্ছে কি চতুর্থ, আর গ্রুপ হচ্ছে কত, গ্রুপটা দেখো, সর্বশেষ ইলেকট্রন ডিতে গেলে ডি এর ইলেকট্রনের সাথে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন যা যুক্ত হয়ে গ্রুপ নির্দেশ করবে। তার মানে কি 7, 5 আর 2 যোগ করলে 7, রোমান সংখ্যা 7। এখন সর্বশেষ ইলেকট্রন এস অথবা পিতে গেলে এ উপশ্রেণী, ডি অথবা এফতে গেলে বি উপশ্রেণী। সর্বশেষ ইলেকট্রন ডিতে গেছে, তাই এটা কি হবে 7b। আশা করি বুঝতে পারছো। ধরো ম্যাগনেসিয়াম 12, এর ইলেকট্রন বিন্যাসটা তুমি কি করবে জানো, এই যে নিয়ন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবে, তার মানে 10 পর্যন্ত করে ফেলছি। এরপরে হচ্ছে 3s2, এই যে করে ফেললাম। এখন এটার পর্যায় কত, পর্যায় হচ্ছে তৃতীয়, আর গ্রুপ হচ্ছে কত, সর্বশেষ ইলেকট্রন দেখো এসতে গেছে, তার মানে কি এ উপশ্রেণী, তো এসে আছে 2টা, তার মানে 2a, এটা কি 2a। আশা করি বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল দেখাতে পারি, ব্যতিক্রমটা দেখায় না, 1 মিনিট। ধরো তোমাকে বলতেছে ভাইয়া ক্রোমিয়ামে কি দোষ করছে, এই যে ক্রোমিয়ামেরটা দেখেন 24, এটা তো ঝামেলার। এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে, এই যে আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তো কত হয়েছে, তারপর হচ্ছে কত 4s3d কত 18, 4s এ যদি 2টা দেয় তার মানে 20 হয়ে গেছে। তো 24 হইতে কত লাগে 4 লাগে। তো আমরা জানি পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীলতা অর্জনের জন্য কি হয়, 4s এ একটা ইলেকট্রন এরে দিয়ে দেয়, তখন 4s এও থাকে একটা, 3dতে থাকে 5টা, উভয়ে কি হয় অর্ধপূর্ণ হয়। অর্ধপূর্ণ অবস্থায় কি হয় স্থিতিশীল থাকে, তো এই যে অর্ধপূর্ণ হইল। এখন এটার পর্যায় হচ্ছে কত পর্যায়ের মৌল, এটা চতুর্থ পর্যায়ের মৌল, আর গ্রুপ হচ্ছে কত, কত নাম্বার গ্রুপের মৌল। শেষ ইলেকট্রন ডিতে গেলে ডি এর সাথে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন যোগ করবা, তার মানে কত 6। এখন এ না বি, সর্বশেষ ইলেকট্রন ডিতে গেছে, তার মানে কি 6b। এখন বলো তো গ্রুপ এবং পর্যায় নির্ণয় কি, যেই কয়টা দেখাইলাম কি 2টা নিয়ম দেখাইছি, 2টাও দেখেন। এই সর্বশেষ ইলেকট্রন সংখ্যায় কি করে গ্রুপ নির্দেশ করে, এস অথবা পিতে গেলে এ, ডি অথবা এফতে গেলে কি বি। তবে সর্বশেষ ইলেকট্রন ডিতে গেলে কি করা লাগবে, ডি এর ইলেকট্রনের সাথে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন কি করতে হবে যোগ করে তারপরে গ্রুপ নির্দেশ করে। এটা গেল। এখন দেখো যে নতুন একটা টপিকে চলে যাই। ডি এবং এস, বুঝবা তো, ডি এবং ডি অ্যান্ড এস এর ইলেকট্রন যোগ করে 8 বা
তার বাংলায় লিখলাম যেন তোমরা 4 না মনে করো। 8 বা তার বেশি হলে ডি এস এবং ডি এর ইলেকট্রন যোগ করে 8 বা তার বেশি হলে গ্রুপ 8 এর অন্তর্গত। গ্রুপ 8 এর এও নাই বিও নাই, গ্রুপ 8 এর অন্তর্গত। গ্রুপ 8 এর অন্তর্গত হবে। এক্সাম্পল দেই বুঝতে পারবা। প্রেম জুয়ারে তোমাকে আমি ব্যান করব পেজ থেকে, আউল ফাউল কমেন্ট করলে। তুমি বুঝো না, আমি জিজ্ঞেস করছি, তুমি কোনটা বুঝো নাই? আর্গন, এই যে হিনি আর করিম যেন রান্দে, তুমি তো নিষ্ক্রিয় মৌলগুলা জানোই। নিষ্ক্রিয় মৌলগুলার গ্রুপটা 0 হবে, এই অন্য কোনো গ্রুপ হবে না। নিষ্ক্রিয় মৌলগুলার গ্রুপ হবে কি 0। ভিডিওটা কি ঝাপসা হয়ে গেছে? আচ্ছা ঠিক হয়ে যাবে, দাঁড়াও। নেট কানেকশনের জন্য মানে এরকম হয়েছে। এখন ঠিক আছে। নিষ্ক্রিয় মৌলের গ্রুপ 0 হয়ে যাবে, মুখস্থ রাখবা, ওইটার কোনো নিয়ম নাই। নিষ্ক্রিয় মৌলেরটার কোনো নিয়ম নাই। ডি এবং এস এর ইলেকট্রন যোগ করে 8 বা তার বেশি হলে গ্রুপ 8 এর অন্তর্গত। যেরকম দেখো যে তোমাকে যদি আমি এক্সাম্পল দেই, আয়রন কত 26, এটাকে কি করবা, এই যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট দিলা, হ্যাঁ, তো কত 18। এরপর হচ্ছে 4s2 কত হয়েছে 20, 3d কত 6, 3d6। এখন এটা তুমি পর্যায়টা নির্ণয় করতে পারবা। পর্যায় হচ্ছে কত, চতুর্থ। গ্রুপটা কি হবে? আমরা বলছি কি এস এবং ডি এর ইলেকট্রন, এই যে শেষ ইলেকট্রন কিতে গেছে, ডিতে গেছে। ডিতে গেলে কি সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রনটা কি করতে হবে, যোগ করতে হবে। তো 6 আর 2 যোগ করলে কত 8, 8 বা তার বেশি হলে গ্রুপ কত 8 এর অন্তর্গত। গ্রুপ কত, এই যে 8, গ্রুপ 8। এরপরে দেখো যে তোমাকে যদি আরও এক্সাম্পল দেই, কোবাল্ট কত 27, এরটা কি এই যে আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম, দেখো 4s2, 3d কত 6, 3d7, এটা পর্যায় কত, পর্যায় হচ্ছে চতুর্থ। আর গ্রুপ হচ্ছে কত, এস আর ডি এর ইলেকট্রন যোগ করলে 8 বা তার বেশি হলে গ্রুপ 8 এর অন্তর্গত। 9 হয়ে গেছে, তার মানে এটা গ্রুপ 8। ঠিক আছে। নিকেল দেখো 28, আর্গন দিয়া 4s2, 3d8, তো এটাও পর্যায় হচ্ছে চতুর্থ। পর্যায় চতুর্থ, গ্রুপটা কত, কি ডিতে ইলেকট্রন গেলে ডি এর সাথে কি করবা, অ্যাসেটটা সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাটা যোগ করবা। 8 আর 2 যোগ করলে কত 10, 8 বা তার বেশি হলে গ্রুপ 8 এর অন্তর্গত। তো এই যে গ্রুপ 8, তিনটাই 8 গ্রুপ, তিনটাই দেখাই দিলাম। এখন দেখো আরেকটা স্টার চিহ্ন দিয়ে, এইটা তো বুঝতে পারছো। D10 থাকলে, মানে ডি যদি পূর্ণ থাকে, D10 থাকলে ডি এর ইলেকট্রন যুক্ত হবে না। ডি এর ইলেকট্রন কি হবে না, যুক্ত হবে না। ডি এর ইলেকট্রন কি হবে না, যুক্ত হবে না। তখন সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার, তখন সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রনই কি করবে, গ্রুপ নির্দেশ করবে। ইলেকট্রন গ্রুপ নির্দেশ করবে। যেমন দেখায়, D10 থাকলে কীরকম, ধরো যে কপার নিলাম, কপার কত 29, এটা দেখো যে আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম 18,
তারপর হচ্ছে কত 4s2 20। তো 29 হইতে কত লাগে 3d9 না? তো আমরা এটা কি জানি কপারের ভুল ইলেকট্রন বিন্যাস, কপারের সঠিক ইলেকট্রন বিন্যাসটা কত, এই যে আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট 18। তো ডি এসে যদি একটা ইলেকট্রন ডি রে দিয়ে দেয় তাহলে উভয় কি হয় স্থিতিশীলতা অর্জন করে। তো যে 4s-এ একটা ইলেকট্রন রাখে আর একটা ডি কে দিয়ে দেয়, এতে করে ডি পূর্ণ হয়ে যায়, এ অর্ধপূর্ণ হয়ে যায়। তো এখন দেখো যে এটা গ্রুপটা কত, এটা গ্রুপ হচ্ছে চতুর্থ, না পর্যায় হচ্ছে চতুর্থ, ধরো যে দিকে লিখলাম পর্যায়, পর্যায় হচ্ছে কি চতুর্থ। আর গ্রুপটা কত হবে, গ্রুপটা কত হবে, ডিতে গেলে ডি এর ইলেকট্রন যুক্ত হবে না, তখন কি হবে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার এই যে 4 মানে 1 একটা ইলেকট্রন আছে তার মানে 1, কিন্তু সর্বশেষ ইলেকট্রন এস অথবা পিতে গেলে উপশ্রেণী, ডি অথবা এফতে গেলে বি, সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে ডিতে গেছে, তার মানে কি 1b। দেখো জিঙ্ক 30, এর ইলেকট্রন বিন্যাসটা কি, এই যে আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট 18, 4s2 3d কত 10, 4s2 3d কত 10। তো এটা কত চতুর্থ পর্যায়ের মূল্য, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যায় কি করে পর্যায় নির্দেশ করে চতুর্থ। আর গ্রুপটা কি হবে, ডি যদি পূর্ণ থাকে তখন ডি এর ইলেকট্রন যুক্ত হবে না, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রনই কি করবে গ্রুপ নির্দেশ করবে, এই যে 1b, 1 কি বি। শেষ, এই পর্যন্ত গ্রুপ নির্ণয় কিন্তু দেখা দিছে। এখন তোমাদেরকে একটা পর্যায় সারণী দেখাবো, এতক্ষণ যা পড়ালাম কেন পড়াইছি এটা বুঝতে পারবে এখন। আমার এই অধ্যায় পড়ার জন্য বি উপশ্রেণী দরকার নাই, আমার শুধুমাত্র এ দরকার, এই যে 1a, তারপর হচ্ছে কি 2a, 3a, 4a, 5a, 6a, 7a, হ্যাঁ। তারপর হচ্ছে নিষ্ক্রিয়টা আমার বাকিগুলার দরকার নাই, 0, গ্রুপ 0। দেখো আমার শুধুমাত্র এ উপশ্রেণীগুলো প্রয়োজন পড়ে এই অধ্যায় পর্যায় মানে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অধ্যায় পড়ার জন্য, এটা হইলেই হয়। তো দেখো যে এটা কি, এক নাম্বার হচ্ছে কি হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন আর হিলিয়ামটা কি হয় নিষ্ক্রিয় গ্রুপের মধ্যে চলে যায় হিলিয়াম। তারপর হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। হ্যাঁ, তারপরে আমরা ছন্দ দিয়ে লিখে ফেলবো, হাই লি না কে, রুবি, চাইনিজ বা সেচে ফেলেছে বা চাইনিজ ফ্রাই খাওয়াবে। হ্যাঁ, হাইলিনাকে রুবি চাইনিজ ফ্রাই খাওয়াবে, বিরিয়ানি মোগলাই, কাবাব সরিয়ে এসার, বাটিতে বিএ বেরিয়াম রাখো, আরে তো হচ্ছে রেডিয়াম। তারপর হচ্ছে কি বেক্কেল আলী গেঞ্জি ইন টাই, টাই করে, আর দরকার নেই, আর নাই। সিসিলিতে গেলে, এই যে জিই, শান্তি এসএন, পাবে, এই যে পিবি। নয়ন পণ্ডিত এসেছিল, এই যে এস। সোমবার, এই যে এস বি। বিকেলে বিআই। হ্যাঁ, আমি এই ছন্দগুলো এস দিয়েই পড়াই, যার কারণে ছন্দগুলো লিখবো না, তোমরা নিজের মতো করে ছন্দ পড়া নিবা। সোমবার বিকেলে, তারপর হচ্ছে কি ও এস এসসি তে পরে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাডস্ট্যান্ডিন। আর হিনি আর করিম কেয়ার, জেনো এক্সেন, রান্ধেতে, এই যে আর এন। এই যে দেখো পর্যায় সারণীর অনেকগুলা মৌল লিখে ফেললাম। এখন 1 নাম্বার গ্রুপের এদের হচ্ছে যোজনী হচ্ছে
+1, এই যে জারণ মান +1, আচ্ছা যোজনী বোঝে, জারণ মান +1। 2 নাম্বার গ্রুপের জারণ মান হচ্ছে +2। 3 নাম্বার গ্রুপের জারণ মান হচ্ছে +3, মানে এরা তিনটা করে ইলেকট্রন ত্যাগ করে। 4 নাম্বার গ্রুপের জারণ মান হচ্ছে +4, এরা 4টা ইলেকট্রন ত্যাগ করে। 5 নাম্বার গ্রুপ, এই যে 17 নাম্বার গ্রুপের জারণ মান হচ্ছে -1, এটারটা হচ্ছে -2, এটারটা হচ্ছে কত, -3। আর এদের জারণ মান 0, নিষ্ক্রিয় মৌলের জারণ মান 0, এরা কারোর সাথে বন্ধন গঠন করে না, লিখলাম। এখন তুমি হাইড্রোজেন একটা গোল দাগ দিবা, তারপর হচ্ছে এই যে বোরনে গোল দাগ দিবা, এরপরেরটাই তুমি 2টা গোল দাগ দিবা, এরপরেরটাই তুমি 3টা গোল দাগ দিবা, এরপরেরটাই তুমি 4টা গোল দাগ দিবা, এরপরেরটাই তুমি 5টা গোল দাগ দিবা। ঠিক আছে, এই গোল দাগ দেওয়া গোলা হচ্ছে অধাতু। গোল দাগ দেওয়া গোলা কি, অধাতু। পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে এগুলা হচ্ছে অধাতু, বাকি যারা আছে সব ধাতু, বাকি সব কি, ধাতু। এখন তোমার কোশ্চেনে এমসিকিউ আসতে পারে নিচের কোনটি ধাতু, তখন তুমি অধাতু তো জানোই, তো অধাতুর বাইরে যারা আছে এরা ধাতু। অথবা আসতে পারে নিচের কোনটি অধাতু, অধাতু থাকবে একটা, আর বাকিগুলা মনে করা যায় এই যে এই 3টা আছে, এই 4টা আছে, তখন সঠিক আনসার হবে কোনটা, সিলিকন। এই 3টা কি, ধাতু। তো এই যে গোল দাগ দেওয়াগুলো হচ্ছে কি, অধাতু, কি হাইড্রোজেন, আর এখানে বোরন, তারপরেরটায় 2টা, তারপরেরটায় 3টা, তারপরেরটায় 4টা, তারপরেরটায় 5টা। গোল দাগ দেওয়াগুলো হচ্ছে কি, অধাতু। এখন দেখো যে এখান থেকে আমরা আরও অনেক বিস্তারিত কিছু পড়ব। সেটা হচ্ছে 1 নাম্বার গ্রুপের মৌলগুলো হচ্ছে ক্ষার ধাতু, কারণ এরা কি করে, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এদেরকে কি বলা হয়, ক্ষার ধাতু বলা হয়। 2 নাম্বার গ্রুপের মৌলগুলো হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, কারণ এরাও ক্ষার উৎপন্ন করে, কিন্তু এদেরকে কি পাওয়া যায়, মাটিস্থ বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, তাই এদেরকে কি বলা হয়, মৃৎ ক্ষার ধাতু বলা হয়। তারপর হচ্ছে এই যে নাইট্রোজেনের যে গ্রুপটা আছে এদেরকে বলা হয় নিকটোজেন মৌল, এদেরকে কি বলা হয়, নিকটোজেন মৌল বা শ্বাসরোধক মৌল। নিকটোজেন মৌল বা হচ্ছে শ্বাসরোধক মৌল, শ্বাসরোধক মৌল। কেমন, যে তোমার এমসিকিউ যদি অপশন আছে নিচের কোনটি শ্বাসরোধক মৌল, তখন দেখবে যে ফসফরাস থাকবে, আর এখান থেকে 3টা অপশন থাকবে, আনসার হবে কি, ফসফরাস। এই গ্রুপটা হচ্ছে কি, নিকটোজেন মৌল বা শ্বাসরোধক মৌল, মানে আমাদের শ্বাসকে কি করে, শ্বাস প্রশ্বাসকে কি করে, বাধাগ্রস্ত করার চেষ্টা করে, রোধ করে, শ্বাস নিতে কষ্ট হবে এদের উপস্থিতি থাকলে। তারপর হচ্ছে এই যে অক্সিজেনের গ্রুপটা আছে না, এদেরকে বলা হয় চেলকোজেন মৌল বা আকরিক উৎপাদনকারী, এদেরকে কি বলা হয়, চেলকোজেন মৌল। চেলকোজেন মৌল, এরা কি আকরিক উৎপাদনকারী, আকরিক। তোমার আসতে পারে নিচের কোন মৌলটি থেকে আকরিক উৎপাদনকারী, নিচের কোন মৌলটি থেকে আকরিক উৎপাদন করা যায়, তখন হচ্ছে অক্সিজেনের যে গ্রুপটা আছে ওএসএসিতে পড়ে, এদের কাছ থেকে কি করা যায়, আকরিক উৎপাদন করা যায়। তারপর হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা তো তোমরা জানোই, এরা হচ্ছে কি হ্যালোজেন মৌল। কেন হ্যালোজেন, এরা সামুদ্রিক লবণ হিসাবে পাওয়া যায়, হ্যালোজেন মৌল। 17 নম্বর গ্রুপগুলোকে কি বলা হয়, হ্যালোজেন মৌল। 18 তো জানোই নিষ্ক্রিয় মৌল, 18 হচ্ছে কি, নিষ্ক্রিয় মৌল। 18টা হচ্ছে কি, 18 বা 0 গ্রুপের মৌলগুলো হচ্ছে কি, নিষ্ক্রিয় মৌল। এদেরকে কি বলা হয়, আভিজাত মৌল বলা হয়, আভিজাত। নিষ্ক্রিয় মৌলকে কি বলা হয়, আভিজাত মৌল বলা হয়, এদেরকে কি বলা হয়, আভিজাত মৌল বলা হয়। তো এখান থেকে অনেকগুলো এমসিকিউ পড়াই দিছি, আরও একটা বিষয় পড়াই দিই, সেটা হচ্ছে লিমা বেড়াতে এলো বসুন্ধরা, লিমা বেড়াতে এলো বসুন্ধরা সিটিতে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে কর্ণ সম্পর্ক, দেখো কর্ণ সম্পর্ক লেখা দিই।
কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্ক পর্যায় সারণীতে একটি মৌলের সাথে পরবর্তী পর্যায় এবং একটি মৌলের সাথে পরবর্তী পর্যায় এবং পরবর্তী গ্রুপের মৌলের ধর্মের যথেষ্ট মিল আছে, ধর্মের যথেষ্ট মিল আছে বা মিল পাওয়া যায়, তাকে কর্ণ সম্পর্ক বলে। তাকে কি বলা হয়? কর্ণ সম্পর্ক বলে। এখান থেকেও এমসিকিউ আসতে পারে বা ক নাম্বার আসতে পারে, কর্ণ সম্পর্ক কাকে বলে, এটা লিখলাম। এখন দেখো যে কর্ণ সম্পর্কটা কি, যে এই যে লিথিয়াম আর কি ম্যাগনেসিয়ামের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান। 2 নাম্বার হচ্ছে বেরিলিয়াম আর সিলিকনের মধ্যে কর্ণ সম্পর্ক, না বেরিলিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান। 3 নাম্বারটা হচ্ছে বোরন আর সিলিকনের মধ্যে, এদের মধ্যে কি কর্ণ সম্পর্ক বিদ্যমান। এদের ছন্দটা আমি লেখা দিই। এদের ছন্দটা হচ্ছে ছন্দ লিখতেছে। ছন্দটা হচ্ছে লিমা বেড়াতে এলো বসুন্ধরা সিটিতে। লিমা বেড়াতে এলো বসুন্ধরা সিটিতে। লিমা বেড়াতে এলো বসুন্ধরা সিটিতে, এদের ছন্দটা গেল। দেখো কর্ণ সম্পর্ক কি, একটা মৌলের সাথে পরবর্তী পর্যায়ের পরবর্তী গ্রুপের মৌলের ধর্মের যথেষ্ট মিল পাওয়া যায়, তাকে কি বলা হয়? কর্ণ সম্পর্ক বলা হয়। এই যে লিমা বেড়াতে এলো বসুন্ধরা সিটিতে, এদের মধ্যে কি কর্ণ সম্পর্ক বিদ্যমান, আর কারোর মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান নেই। আমরা ক্লাসের শেষের পর্যায়ে আছি, আর একটু ধৈর্য ধরে থাকো। এখন পর্যন্ত কারা কারা আছো একটু কমেন্টে দেখতে চাই। আর 5-7 মিনিট শেষ করে দেব। একটা 1 কোটি টাকা দামের কথা লেখা দেব এই অধ্যায়ের জন্য। এই কথাটার দাম হচ্ছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা দামের কথা যেন আর এই অধ্যায়ে আমার দ্বিতীয়বার জিজ্ঞেস করতে না হয়। এটা অনেক দামি কথা, মুখস্থ করবা যেভাবে পারো। যেই গ্রুপের মৌল যেই গ্রুপের মৌল তার শেষে ঠিক যেই গ্রুপের মৌল তার শেষে ঠিক ততটি ইলেকট্রন বিদ্যমান, তার শেষে ঠিক ততটি কি ইলেকট্রন বিদ্যমান, সে ততগুলো সিগমা বন্ধন তৈরি করতে পারে। আর দরকার নেই এইটুকু। এটা হচ্ছে কি 1 কোটি টাকার কথা, মুখস্থ করো। যেই গ্রুপের মৌল তার শেষে ঠিক ততটি ইলেকট্রন বিদ্যমান, যেই গ্রুপের মৌল তার শেষে ঠিক ততটি ইলেকট্রন বিদ্যমান, যেই গ্রুপের মৌল তার শেষে ঠিক ততটি ইলেকট্রন কি বিদ্যমান। জারণ মান এবং যোজনী সমান। জারণ মান এবং
যোজনী সমান, জারণ মান এবং কি যোজনী সমান। জারণ মানের আগে প্লাস অথবা মাইনাস বসে, জারণ মানের আগে প্লাস অথবা মাইনাস বসে। যোজনী সবসময় ধনাত্মক, যোজনী সবসময় কি ধনাত্মক। তাই যোজনীর পূর্বে কোনো চিহ্ন বসে না, সবসময় ধনাত্মক, তাই কি কোনো চিহ্ন বসে না। জারণ মান ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, যার কারণে প্লাস অথবা মাইনাস বসে। যোজনী সবসময় ধনাত্মক, তাই যোজনীর পূর্বে কোনো কি বসবে না, চিহ্ন বসবে না। যোজনীর পূর্বে কি কোনো চিহ্ন বসবে না। এখন তোমাদেরকে আমি একটা HW দেবো, 1 থেকে 30 পর্যন্ত মোলাকুলার ইলেকট্রন বিন্যাস। তো আমি দেখা যায় বক্স পদ্ধতিতে কয়েকটা করে দেবো। তো ইলেকট্রন বিন্যাস তো তোমরা সবাই পারো। তো ধরো যে আমি স্ক্যান্ডিয়াম 21 এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে, এই যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট দিলাম, হ্যাঁ, তারপর হচ্ছে কি 3D 4s 2 3D কত 1, এই যে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি আমি করে ফেললাম। তো ডি এর জন্য বক্স পদ্ধতিতে ডি এর জন্য ঘর কয়টা, 5টা না। ডি এর জন্য ঘর কয়টা, 1 2 3 4 5, ডি এর জন্য 5টা। আর এস এর জন্য কয়টা, একটা, এই যে দিলাম। এখন ইলেকট্রন দিব, তো এস এর 2টা, এই যে 2টা দিলাম, 2টা। আর ডি এর জন্য একটা, এই যে একটা দিলাম, এই যে বক্স পদ্ধতিতে ইলেকট্রন। তো ধরো যে আমি এরপরে যদি তোমাকে আমি টাইটেনিয়াম, স্ক্যান্ডিয়ামের পরে কি টাইটেনিয়াম 22, একটা কি করব, এই যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে এখানে কি করব 3D, এরপরে কি 4s 2 3D 2। ডি এর জন্য ঘর কয়টা, 5টা, 1 2 3 4 5। আর এস এর জন্য ঘর কয়টা, একটা। এস এ ইলেকট্রন আছে 2টা, একটা 2টা। আর ডি এর একটা 2টা প্রথমে একমুখীভাবে প্রবেশ করবে। এই যে যদি এটা হুন্ডের নীতিটা পড়ানোর দরকার, গুণগত রসায়ন, এই কারণে গুণগত রসায়নের পরে এটা পড়ানো উচিত, প্রবলেম নেই। দেখো প্রথমে একমুখীভাবে ইলেকট্রন বসবে 2টা। তোমাকে যদি আমি ভ্যানিডিয়ামের কথা বলি, ভ্যানিডিয়াম, হ্যাঁ, তো ভ্যানিডিয়াম কত, 23। ভ্যানিডিয়ামের কারণে কি 23টা কি হবে, এই যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট দিবা, তারপর হচ্ছে কি 3D 4s, তো 3D 4s 2 3D 3। তো এর জন্য কি করবা, ডি এর জন্য ঘর হয়েছে কয়টা, 5টা। আর এস এর জন্য ঘর হয়েছে কয়টা, একটা, এই যে একটা 2টা। আর ডি এর 3টা, এই যে একটা 2টা 3টা, 3টা দিলাম, হ্যাঁ। এই যে এটা কি করে ফেলছি, ঠিক আছে। তো তারপরে দেখো, এরপরে দেখো যে ভ্যানিডিয়ামের পরে কি আছে, ক্রোমিয়াম আছে, সবগুলাই করব। ক্রোমিয়াম 24, এই যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট দিলাম, 3D 4s। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম হয়, 4s আর 3D কি হয়, 5 হয়, উভয় স্থিতিশীলতা অর্জন করে। তো দেখো যে ডি এর জন্য গড় হয়েছে কয়টা, একটা 2টা 3টা 4টা 5টা। আর এস এর জন্য কয়টা, একটা। তো এস এর জন্য একটা, ডি এর জন্য কয়টা, 5টা, এই যে একটা 2টা 3টা 4টা, এই যে 5টা, শেষ। তারপর হচ্ছে কি ক্রোমিয়ামের পরে কি ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ হচ্ছে 25। আর্গন 3D আর কি 4s। তো এটাতে কি হবে, 4s 2 3D 5। বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাসটা করি। এস এ 2টা, আর ডিতে কয়টা আছে, 5টা আছে, তার মানে 5টা করে, 1 2 3 4, এই যে 5টা। তো দেখো ম্যাঙ্গানিজের পরে কি আছে, আয়রন 26, এই যে আর্গন দিলাম
তারপরে কি 3d4s 4s2 3d6। তো এস এর জন্য ঘর একটা, ডি এর জন্য ঘর কয়টা, 5টা, 1 2 3 4 5। তো ইলেকট্রন আছে কয়টা, ডিতে 6টা, 1 2 1 2 3 4 5, এই যে 6টা দিয়ে দিছি। আয়রনেরটা শেষ, ও এসে 2টা আছে, এই যে এসের 2টা। তারপরে কি আছে, কোবাল্ট 27, 30 পর্যন্ত করব আমরা। এসে 2টা, ডিতে কয়টা আছে, 7টা, এই 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 6টা, এই যে 7টা দিয়ে দিছি। তারপরে কি কোবাল্ট নিকেল 28, এক 2 3 4 5, এসে 2টা ইলেকট্রন আছে, আর ডিতে কয়টা আছে, 8টা, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে 8টা দিয়ে দিছি। কপার 29, এটা কি হবে, এই যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট 18, 3d4s 4s-এ কি হয়, একটা, আর ডিটা কয়টা হয়, তিনটা। কপারের সঠিক ইলেকট্রন বিন্যাসটা কি হয়, সাধারণ নিয়মের কি হয়, ব্যতিক্রম হয়। তো দেখো যে এসে আছে একটা, আর ডিতে কয়টা, 10টা, 3টা 4টা 5টা, ডিতে 10টা আছে না, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা। তারপর আছে কি জিঙ্ক হচ্ছে কত, 30, 3d4s2 3d10, একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই যে দেখো 30 পর্যন্ত করে ফেললাম। এইটা আমি কেন করছি, এটার লাভটা কি সেটা আমি তোমাদেরকে এখন বলবো। হ্যাঁ, এটার লাভটা কি, লাভটা হলো এদের কি করব, আয়নিত করব। যে স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন কি, স্ক্যান্ডিয়াম 3+। তো স্ক্যান্ডিয়াম 3+-এর ইলেকট্রন বিন্যাসটা কী হবে, যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে কি 3d0 4s কত 0। তারপরে টাইটেনিয়ামের সুস্থিত ইলেকট্রন বিন্যাস, এটা আমার লাগবে। টাইটেনিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে টাইটেনিয়াম 2+। এই যে আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে 3d 4s-এর 2টা চলে যাবে, 4s0 আর 3d2। এটা হচ্ছে টাইটেনিয়ামের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস। ভেনেডিয়ামের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3+। তো 3+টা কী হবে, যে আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট, ইলেকট্রন যখন চলে যায় সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আগে যায়, 2টা গেল, আরও একটা যাবে, তার মানে কি 3d2 থাকবে, 3d2 আর 4s কত 0। তারপরে কি ক্রোমিয়ামের হচ্ছে ক্রোমিয়াম 3+ সুস্থিত আয়ন। তো এই যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট, তো কয়টা, 3টা চলে যাবে ক্রোমিয়ামের, এখান থেকে একটা আর এখান থেকে 2টা যাবে, তার মানে কি থাকবে একটা, আর এখান থেকে কয়টা যাবে, 2টা যাবে, তার মানে 3d3 আর 4s কত 0। সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস করতেছি আমি। তারপরে দেখো যে ম্যানগানিজ কত, Mn2+। তো এটা কি হবে, আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট, তারপরে 3d4s, যখন ইলেকট্রন যায় সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আগে যায়, এই 2টা চলে গেল, 3d5 4s0। ম্যানগানিজ আয়রন, Fe হচ্ছে 2+, আয়রনের সুস্থিত আয়ন কত, Fe2+। এই যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট, 2টা চলে যাবে, তখন কি হবে, 3d6 4s0। তারপর হচ্ছে কি কোবাল্টেরটা হচ্ছে 2+, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস। এই যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট দিলাম, 3d7 4s0। নিকেলেরটা হচ্ছে 2+, তো এই যে আর্গন 3d8 আর 4s-এর 2টা কি চলে যাবে, 4s0। কপারের সুস্থিত আয়ন হচ্ছে 2+, এটা হচ্ছে এই যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট,
এস থেকে একটা যাবে আর ডি থেকে একটা যাবে, তার মানে কি 3d9 4s কত 0। জিঙ্কের হচ্ছে 2+, সুস্থতা আয়নের ইলেকট্রন বিন্যাস। এই যে আর্গন, তারপর হচ্ছে কত 3d, 4sটা কি 0 আর 3d কত 10। এই যে সুস্থিত আয়নের কি করে ফেললাম, ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। এখান থেকে দেখো স্ক্যান্ডিয়াম, ভেনেডিয়াম, ক্রোমিয়াম এদের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস কি 3+, আর বাকি যারা আছে সবারই সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস কি 2+। এখানে কি স্ক্যান্ডিয়াম, ধুর এত ইনবক্সে কোন বিষয়টা আরেকবার বোঝাইবো। সুস্থিতায়ন যখন ইলেকট্রন যায়, এটা হচ্ছে কি জানো, পলির বর্জন নীতিটা লাগবে। পলির বর্জন নীতি হচ্ছে কি, ইলেকট্রন যখন প্রবেশ করে তখন কিন্তু ওই যে আউফবাউ নীতিতে কিন্তু বের হয়ে যায় কি সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে। স্ক্যান্ডিয়ামের সুস্থিতায়নের ইলেকট্রন বিন্যাস কি স্ক্যান্ডিয়াম 3+, মুখস্থ করতে হবে। স্ক্যান্ডিয়াম, ভ্যানিডিয়াম, ক্রোমিয়াম 3+, বাকিরা 2+। তো 3+এর জন্য এস থেকে দুইটা যাবে, এখান থেকে একটা যাবে, তার মানে এইগুলা 0। তো টাইটেনিয়াম 2+, তার মানে এসের দুইটা গেলে হয়ে গেছে, এসের দুইটা গেছে, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন আগে যাবে। ভেনিডিয়ামের 3+, তিনটা গেলে 4s-এর দুইটা গেল আর এখান থেকে একটা গেল 3d2। এভাবে বাকিগুলো হয়ে গেছে। লাস্ট পৃষ্ঠার মধ্যে আছে, এই পৃষ্ঠাটাই লাস্ট পড়াইব। এখন বলো সুস্থিতায়ন তো বুঝতে রিপিট তো করলাম। হুম, যে সকল ডি ব্লক মৌলের, যে সকল লাস্ট পৃষ্ঠা আর মাত্র 3-4 মিনিট, যে সকল ডি ব্লক মৌলের বিজুর ইলেকট্রন থাকে না, বিজুর ইলেকট্রন থাকে না, তারা ডায়াম্যাগনেটিক। তারা কি ডায়াম্যাগনেটিক, তারা ডায়াম্যাগনেটিক, যেমন জিঙ্ক। যে সকল ডি ব্লক মৌলের বিজুর ইলেকট্রন থাকে না তারা ডায়াম্যাগনেটিক, যেমন কি জিঙ্ক। যে সকল ডি ব্লক মৌলের বিজুর ইলেকট্রন থাকে তারা প্যারাম্যাগনেটিক অথবা ফেরোম্যাগনেটিক থাকে, তারা প্যারাম্যাগনেটিক অথবা ফেরোম্যাগনেটিক। যে সকল ডি ব্লক মৌলের বিজুর ইলেকট্রন থাকে না তারা ডায়াম্যাগনেটিক, যেমন জিঙ্ক। যে সকল ডি ব্লক মৌলের বিজুর ইলেকট্রন থাকে তারা ডায়াম্যাগনেটিক, তারা প্যারাম্যাগনেটিক বাকি ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক বাকি ফেরোম্যাগনেটিক। এখন দেখো যে এই যে আয়রন, আয়রন, কোবাল্ট, নিকেল এরা হচ্ছে ফেরোম্যাগনেটিক। এরা কি ফেরোম্যাগনেটিক, এরা ফেরোম্যাগনেটিক। আয়রন, কোবাল্ট, নিকেল এরা হচ্ছে কি ফেরোম্যাগনেটিক। আর এই যে টাইটেনিয়াম আর হচ্ছে ভেনেডিয়াম এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক। ম্যাগনেটিক তো বুঝোই চুম্বকীয়, প্যারাম্যাগনেটিক। এ পর্যন্তই থাকুক, হ্যাঁ, আর দরকার নেই।
অ্যাকচুয়ালি আমি যখন কোশ্চেন করতে বলি তখন কোশ্চেন করবা, এছাড়া কোশ্চেন করবা না। কারণ মাঝে কোশ্চেন দেখলে, কারণ আমি তো জানি যে এই বিষয়টা তুমি বুঝবা না। পরে তো আমি বুঝাই, এমন না যে আমি এটা স্কিপ করে চলে যাচ্ছি। আমার তো সময় আসার লাগবে, তার আগেই যদি এটা নিয়ে চিল্লাফাল্লা করো তখন তো আমার অসুবিধা হবে। এখন দেখা যায় যে অফলাইন পড়ানো হলে কি করতে জানো, যে এইটা বুঝো না এই জন্য আমার মাথা খায় ফেলতা, মানে এই তখন দেখা যায় যে পড়াটা হইতো না। এখন অনলাইন দেখে তোমার কমেন্ট আমি, মানে যেই কমেন্ট করো আমি কিন্তু দেখি না, আমি আমার মতো করে পড়া যাই। এরপরে একটা পর্যায়ে যায় কিন্তু আমি ঠিকই বিষয়টা মানে কভার করে ফেলি, মানে ক্লিয়ার করে বোঝাই, তারপরে আমি সামনে আগাই। তো এই যে দেখো, এতক্ষণ পর্যন্ত যে পড়াইলাম, শুরু থেকে যারা ক্লাস করছো, এমন কোনো টপিক আছে যেটা আমি স্কিপ করে চলে গেছি, যে পরে আর বোঝাই নাই? হ্যাঁ, শুরুতে এমন কিছু শব্দ থাকে যেটা আমার একটু পরে বোঝাইতে হয়, এমন না যেটা না বোঝাই আমি পড়াই যাই, সবই বুঝাই পড়াই দিই। এই পর্যন্তই থাকবে আজকে। এখন প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, এগুলো কি, এগুলো নেক্সট দিন বুঝে দেখাই দেবো, এগুলো কিছুই না। তো দেখো আজকে কি পড়ছি। পর্যায়ে আছে 7টি, গ্রুপ আছে কয়টি, 18টি। গ্রুপ 1 থেকে 7, গ্রুপ 1B থেকে 7B। তারপর হচ্ছে কি, 8 আছে 3টা, নিষ্ক্রিয় মৌলের গ্রুপ আছে একটা, যেটা শূন্য গ্রুপ। নিষ্ক্রিয় মৌলের গ্রুপ কয়টা, একটা। এস ব্লক 14টি, পি ব্লক 36টি, ডি ব্লক 41টি, এফ ব্লক 27টি মৌল। তারপর হচ্ছে কি, গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা নির্ণয়। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যায় গ্রুপ নির্দেশ করে, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার অধীনে ইলেকট্রনে কি করে, গ্রুপ নির্দেশ। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা পর্যায় নির্দেশ করে, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার অধীনে ইলেকট্রন কি করে, গ্রুপ নির্দেশ করে। তারপর হচ্ছে এস অথবা পিতে গেলে উপশ্রেণী, ডি অথবা এফতে গেলে বি উপশ্রেণী। এটাই তো বুঝো নাই, এটা তো পরে বুঝাই দিছি, ঠিক আছে। তো তারপর হচ্ছে কি, যে এস থেকে কত পর্যায় এবং গ্রুপ নির্ণয় অনেকগুলো দেখাইছি। ডিতে গেলে ডি এর ইলেকট্রন যুক্ত হয়, ডি পূর্ণ থাকলে 8 নাম্বার হয়ে যায় না, ডি যদি পূর্ণ থাকে তাহলে ডি এর ইলেকট্রন যুক্ত হয় না, 8 বা তার বেশি হলে কি হয়ে যায়, 8 নাম্বার গ্রুপ হয়ে যায়। তো এই যে এই পৃষ্ঠাটা থেকে অনেকগুলো এমসিকিউ আসতে পারে, এই পৃষ্ঠাটা পড়াই দিছি। তারপর হচ্ছে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস এবং সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসটা তোমরা মুখস্থ করবে। এই যে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাসটা এবং সুস্থিত আয়নের। তো তারপর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করবা বক্স পদ্ধতিতে। বক্স পদ্ধতিতে না, 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করবা নিজে। তো এই যে এই পর্যন্ত গেল। তো এই পর্যন্ত তো পড়াইছি। তো দেখো যে জিঙ্কে দেখো কোনো বিজুর ইলেকট্রন আছে সুস্থিত আয়নের, D10। তো দুইটা চলে গেছে 10, এখানে সব কি জোড়া না, কোনো বিজোর ইলেকট্রন নাই, যার কারণে কি জিঙ্ক হচ্ছে ডায়াম্যাগনেটিক। আর প্যারাম্যাগনেটিক হচ্ছে কি বিজোর ইলেকট্রন। যেরকম দেখো যে কপারের সুস্থিত আয়ন কি, কপার 2+, ডি 9টা। তো এখান থেকে একটা গেছে, এখান থেকে 9টা, তার মানে কি একটা বিজোর ইলেকট্রন আছে। তো এই কারণে এইগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক, আর জিঙ্ক হচ্ছে ডায়াম্যাগনেটিক। তো শেষ, এই পর্যন্তই। সব কি বুঝতে পারছো? আমি অল নোট ডান। কে বললা, কার? সুমাইয়া, স্বর্ণা তো তোমাদেরকে তো আগেও পড়াইছি না। স্বর্ণা স্বর্ণা কি নিজে নোট করছিলা নাকি আমারটাই প্রিন্ট করে নিছিলা? যাই হোক, পর্যায়বৃত্ত ধর্ম আগেও পড়াইছি, 5 ক্লাসেই পড়াইছি, তখনও বেশি ক্লাস নেই, এবারেও 5টা ক্লাসেই পড়াইবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আগামীকাল 2 নাম্বার ক্লাস, আগামীকাল, পরশু দিন না, আগামীকাল। আসসালামু আলাইকুম।